রাত তখন বেশ গভীর। জঙ্গলের পথে একলা হেঁটে বাড়ির পথে ফিরছিল রমাপ্রসাদ। অদূরে ভেসে আসছিল হিংস্র জীবজন্তুদের কলতান আর ঝিঁঝি পোকার ডাক। হঠাৎ পাশের ঝোপটা নড়ে উঠতেই রমাপ্রসাদ কিছুটা ভয়ে হাঁটার গতি বাড়িয়ে মনে মনে বলল, এহে, আজকে রাতটা কুসুমপুরে কাটিয়ে দিয়ে কাল সকালে রওনা দিলেই বরং ভালো হতো। এই গভীর রাতে জঙ্গলের পথ ধরে কেন যে আসতে গেলাম কে জানে। চারদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার। একজন সঙ্গী থাকলে মন্দ হতো না। একে তো হিংস্র জীবজন্তু আর সাপখোপের ভয়, তার উপরে আবার চোর ডাকাতের ভয়। এই যাত্রায় নির্ঝঞ্ঝাটে বাড়ি পৌঁছে যেতে পারলে বাঁচি। নিজের মনে কথা বলতে বলতে রমাপ্রসাদ এগোচ্ছিল। এমন সময় একটু অবাক হয়েই রমাপ্রসাদ নিজের মনে মনে বলল, গভীর জঙ্গলে বাচ্চার কান্না? আমি কি ঠিক শুনলাম? না 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 না, আমি তো ঠিকই শুনছি। এটা তো একটা বাচ্চারই কান্না। কিন্তু এই গভীর জঙ্গলে বাচ্চা কোত্থেকে আসবে? কিছুই তো বুঝতে পারছি না। যাই, কিছুটা এগিয়ে গিয়ে দেখি কি ব্যাপার। পারলে তোর এই ভাবটাকে ক্ষমা করিস মা, ক্ষমা করিস আমায়। তুই বেঁচে থাকলে না 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 না, আমাকে শক্ত হতে হবে, আর মায়া বাড়ালে চলবে না। এ সন্তান বেঁচে থাকলে অনেকের ক্ষতি হয়ে যাবে, আমি কিছুতেই তা হতে দিতে পারি না। সত্যি মানুষ এতটা খারাপ হতে পারে, এই লোকটাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। একজন বাবা তার সন্তানকে মেরে ফেলতে চাইছে। ছি 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 ছি, আমার ভাবতেও ঘেন্না হচ্ছে। আমাকে যেমন করে হোক ওই সন্তানকে পাষণ্ড পাপীর হাত থেকে বাঁচাতেই হবে। কিন্তু কিভাবে বাঁচাবো আমি? মহাজন তার কোলের সদ্যজাত শিশুটিকে আগুনে নিক্ষেপ করতেই যাবে, এমন সময় রমাপ্রসাদ ভজনের মাথায় ডাল দিয়ে সজোরে আঘাত করতেই আর সাথে সাথে শিশুটিও পড়ে গেল মাটিতে। রমাপ্রসাদ সময় অপচয় না করে শিশুটিকে কোলে তুলে নিল। ওহ, এ কেমন পাষণ্ড বাবা যে কিনা নিজের সন্তানকে মেরে ফেলতে দুবার ভাবে না। এমন ফুটফুটে মেয়েকে কেউ মারতে পারে? ইস, হে ঈশ্বর, কেউ চেয়েও পায় না, আবার কেউ পেয়েও তার কদর করতে জানে না। শিশুটি রমাপ্রসাদের দিকে তাকিয়ে খেল খেল করে হাসতে লাগলো। আমি জানি না তুই কে, কি বা তোর বংশ পরিচয়, তবে তুই যেই হোস না কেন, তুই আজ থেকে আমার সন্তান। আমার পরিচয়ই হবে তোর পরিচয়। রমাপ্রসাদ এগিয়ে যাচ্ছিল সামনের দিকে। ওকে মেরে ফেলো, ওকে নিয়ে যেও না, ওকে মেরে ফেলো, মেরে ফেলো ওকে, মেরে ফেলো, মেরে ফেলো ওকে। অন্নপূর্ণা তড়িঘড়ি দরজা খুলতেই দেখল দরজার অপর প্রান্তে দাঁড়িয়ে রমাপ্রসাদ। বেশ খানিকটা অবাক হয়ে সে বলল, কি গো, তুমি মাঝরাতে এমন ফিরে এলে যে? আর তোমার কোলে বাচ্চা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বলছি বলছি, সবটা বলছি, আগে ভেতরে চলো। এবার বলো তো কি হয়েছে? আমি এই জঙ্গলের পথেই আসছিলাম। হঠাৎ জঙ্গলে একটা বাচ্চার কান্নার শব্দ শুনতে পাই। আমি কাছে গিয়ে দেখি বাচ্চাটিকে কেউ একজন ফেলে রেখে গিয়েছে, কেউ কোথাও ছিল না। কার বাচ্চা তুমি বাড়িতে নিয়ে এলে? আমার খুব মায়া হলো গিন্নি, আমি ওকে ফেলে আসতে পারলাম না, তাই ওকে আমি আমার সঙ্গেই নিয়ে এলাম। দাও, আমার কোলে দাও দেখি। কি মায়া ভরা মুখখানা। আচ্ছা গিন্নি, আমাদের তো কোনো সন্তান নেই বলো, আজ থেকে না হয় ওই আমাদের সন্তানের পরিচয় বড় হোক। আর তাও যদি তোমার আপত্তি থাকে তাহলে। এ কি বলছো তুমি? ও আমাদের পরিচয়ে বড় হবে। দেখতে দেখতে অতিক্রান্ত হয়েছে দীর্ঘ 18টা বছর। ঈশ্বরের আশীর্বাদে রমাপ্রসাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি হয়েছে। এককালীন একচালা ঘর রূপান্তরিত হয়েছে প্রাসাদ প্রমাণ অট্টালিকায়। আর মেয়ে মধুবালা, সে এখন অষ্টাদশী রূপসী যুবতী। একদিন বিকেলে, আরো আয়, আরো কোথায় আছিস? তাড়াতাড়ি এদিকে আয়। আগে কথা বাবু বলেন। আরে মধুমাকে দেখছি না,
সে কোথায় তাকে গিয়ে বল আমি ডেকে পাঠিয়েছি। আগে কর্তা বাবু, এই দিদিমণি তো ঘরে নাই, এই সে নদীর দিকে গেছে। ঠিক আছে, তুই যা, তাকে গিয়ে ডেকে নিয়ে আয়, যা। কি গো, অনেকক্ষণ অপেক্ষা করছো? এতক্ষণে বুঝি তোমার আসার সময় হলো? এতটা পথ হেঁটে আসতে তো সময় লাগে নাকি? এত ভালোবাসো আমাকে? তোমার টানেই তো রোজ ছুটে আসি, তোমাকে একটি বার দেখবো বলে। কিন্তু কতদিন আর এইভাবে চলবে বলো তো? তুমি ভেবে দেখেছো তোমার পরিবার কোনোদিন আমাকে মেনে নেবে না? কেন মেনে নেবে না? আমার বাবা আমাকে খুব ভালোবাসে আর আমার কোনো কাজে বাধা দেয় না, তাই আমার বিশ্বাস বাবা তোমাকেও ঠিক মেনে নেবে। তুমি সত্যি বলছো? তোমরা অত বড় ব্যবসায়ী পরিবার, সেখানে আমি একজন সামান্য রাখাল। যদি তুমি আমাকে ভালোবাসো কখনো এমন কথা বলবে না, তোমাকে আমার দিব্যি। আচ্ছা বাবা, বলবো না। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আর রাগ করবো না। জানো, তোমার কাছে এলে নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তোমার গন্ধ যে আমায়। এ কি দিদিমণি, তুমি ওই রাখালটার সাথে কি করছো? মুখ সামলে কথা বলো, মাত্রা ছাড়িও না। ভুলে যেও না তুমি এক সামান্য লেঠের। আমি আমার মাত্রা জানি দিদিমণি, কিন্তু কর্তা বাবু এসব জানতে পারলে ভীষণ রাগ করবে। সেসব তোমাকে দেখতে হবে না, যাও এখান থেকে, দূর হয়ে যাও আমার চোখের সামনে থেকে। এবার কি হবে? তোমাদের বাড়ির লেঠেল তো আমাদেরকে একসঙ্গে দেখে নিয়েছে। এত ভয় পাচ্ছ কেন? এটা ভয় না পাওয়ার মতন কোনো বিষয়। শুনেছি ভালোবাসলে নাকি অনেক পরীক্ষা দিতে হয়, ধরে নাও এটাও সেরকমই একটা পরীক্ষা। আসি। এ কি, তুই একলা ফিরে এলি যে? মধু কোথায়? আগে কর্তা বাবু, দিদিমণি নদীর পাড়ে রাখালের সাথে। আরে মধু, মধু দাঁড়া দাঁড়া, আমি বলছি। কি হয়েছে তাড়াতাড়ি বলো। হারু বলছিল তুই নাকি নদীর তীরে রাখালের সাথে। ঠিকই তো বলেছে, যা দেখেছে তাই বলেছে। তার মানে তুই কি ভুলে যাচ্ছিস তুই কোন বংশের মেয়ে? তুই যা শুরু করেছিস এরপর তো গ্রামে মুখ দেখানো যাবে না। ভালোবাসার সময় বংশ দেখিনি মা, এক চড় মারবো মধু। তুমি একটু চুপ করো গেন্নি, আমাকে কথা বলতে দাও। হ্যাঁ রে মা, তুই কি রাখাল ছেলেকে ভালোবাসিস? হ্যাঁ বাবা, আমি বংশীকে খুব ভালোবাসি, বিয়ে করলে আমি ওকেই করব। তোর মাথাটা কি একদম খারাপ হয়ে গিয়েছে? কি যা তা বলছিস? গিন্নি, হচ্ছেটা কি? থামো। আমার মেয়ে যখন কাউকে ভালোবাসে, আমি আমার মেয়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তার অন্য কোথাও বিয়ের বন্দোবস্ত করব না। ও যাকে ভালোবাসে সে যেমনই হোক, আমি সেই ছেলের হাতেই আমার মেয়েকে তুলে দেব। আমার মেয়েটা না হয় প্রেমে অন্ধ হয়ে গিয়েছে, কিন্তু তুমি, তোমার কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে? মধুমা, তুই ভেতরে যা। আরো তুইও যা, আমার তোর গিন্নিমার সঙ্গে কিছু কথা রয়েছে। এবার বলো কি বলবে। এমন কিছু কথা রয়েছে যা আমি তোমাকে আজও বলিনি। কি এমন কথা বলবে তুমি? আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করো, তোমার সব প্রশ্নের উত্তর আমি দেব। আজ সকাল থেকেই বণিক পরিবারে যেন আনন্দের ফোয়ারা ছুটেছে, কারণ আজ বণিক পরিবারের একমাত্র উত্তরাধিকারী মধুবালার বিয়ে পাশের গ্রামের বংশীদাসের সাথে। বাড়ি সাজানো হয়েছে হরেক রকমের রং বেরঙের ফুলের মালায়। বাবা বংশী, একটু এদিকে এসো, তোমার সঙ্গে আমার কিছু কথা রয়েছে। হ্যাঁ বলুন, কি বলবেন? দেখো বাবা, মধু আমার একমাত্র মেয়ে, ওকে কোনোদিন কোনো কাজে আমি বাধা দিইনি। ও আমার প্রাণের চেয়েও প্রিয়। শুধু এটুকুই অনুরোধ, ওর চোখে যেন কোনোদিন জল না আসে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি কোনোদিনও মধুর চোখের জলের কারণ হব না। এটুকু ভরসা আমায় করতে পারেন আপনি। যাক, এবার আমি একটু নিশ্চিন্ত হলাম। কি গো, এখানে বসে কি করছো?
আমি সেদিন তোমায় মিথ্যে কথা বলেছিলাম এটা ভেবে যে আমার মুখে সমস্ত সত্যি শোনার পর বিপদের ভয় তুমি যদি মধুকে আমাদের সাথে রাখতে না চাও সেই জন্য। মানে? সেদিন জঙ্গলে ফেরার পথে একটা বাচ্চার কান্নার আওয়াজ শুনে আমি সামনে যাই এবং গিয়ে দেখি মধুর বাবা মধুকে জ্যান্ত আগুনে নিক্ষেপ করতে যাচ্ছিল। তখন আমি নিজেকে সামলাতে না পেরে মধুর বাবার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করি। তারপরে কি হলো? ওর বাবা সেখানে লুটিয়ে পড়ে। আমি তখন মধুকে আমার সাথে নিয়ে আসছিলাম, তখনও আমার উদ্দেশ্যে ওর বাবার সতর্কবাণী ভেসে আসছিল। সতর্কবাণী? এটাই যে ওই বাচ্চাকে যেন আমার সঙ্গে নিয়ে না আসি, আমি যেন ওকে মেরে ফেলি। আমি তো তোমার কথার কোনো অর্থ বুঝতেই পারছি না। আমি ওই সতর্কবাণী উপেক্ষা করে মধুকে আমার সঙ্গে নিয়ে আসি। বুঝলাম। একটা জিনিস খেয়াল করে দেখেছো, মধু যবে থেকে হাঁটতে শিখেছে তবে থেকে গ্রামে বিড়াল কুকুর ছাগল এইসব কমে যেতে শুরু করেছে। হ্যাঁ, এটা আবার কি কথা? মধুর হাঁটার সাথে বেড়াল কুকুর ছাগল উধাও হওয়ার কি সম্পর্ক? সম্পর্ক আছে গিন্নি, সম্পর্ক আছে। এতদিন আমি ওই গ্রামের বেড়াল কুকুর ছাগল উধাও হয়ে যাওয়ার ঘটনাটা খুবই সাধারণ ভাবতাম, কিন্তু তাদের ছিন্ন ভিন্ন দেহাবশেষ গ্রামের বিভিন্ন প্রান্তে পাওয়া যেত আজ থেকে বেশ কয়েক বছর আগে। এ কি, এত রাত্রে মেয়েটা গেল কোথায়? কি বলছো কি তুমি? হ্যাঁ, ওই দিনের ওই দৃশ্য দেখার পরে আমার গা শিউরে উঠেছিল। অবশ্য আমি এই ঘটনাটা বিভিন্ন তান্ত্রিক সাধু সন্ত কাউকেই বলতে বাকি রাখিনি, তো কেউ ওর সঠিক সমাধান আমাকে দিতে পারেনি। মধু যে কোনো মানুষ নয়, আমি সেটা ওই দিন ওই ঘটনাটা না দেখলে বুঝতে পারতাম না গো। তাহলে এবার কি করণীয়? তাই মধুকে আমি কোনো কাজেই বাধা দিই না, কারণ কখন কি রূপ বেরিয়ে আসে তার কে জানে। তাই মধু যখন ওর ভালোবাসার মানুষের কথা জানালো, তখন আমি ভাবলাম ওকে যত শীঘ্র সম্ভব আমাদের জীবনের থেকে দূর করা যায় ততই মঙ্গল। দেখতে দেখতে কেটে গেল প্রায় 1 মাস। অষ্টাদশী মধুবালা এখন দাস বাড়ির বউ। কিন্তু ওই কথায় আছে না, স্বভাব যায় না মূলে, একদিন না একদিন তার সঠিক রূপ প্রকাশ পায়। আর ঠিক তেমনটাই হলো মধুবালার সাথে। রাত তখন বেশ গভীর। হঠাৎ ঘুম ভেঙে গেল মধুবালার। চুপিসারে এগিয়ে গেল বাইরের দিকে। আর এদিকে চোখের সামনে গোয়াল ভর্তি গরু। আহা! এদিক ওদিক তাকাতেই সামনে একটা হৃষ্টপুষ্ট গরুর দিকে নজর গেল মধুর। মুখে ফুটে উঠল এক বাঁকা হাসি। এক মুহূর্ত সময় অপচয় না করে গরুটির গলা কামড়ে ধরতেই অবলা প্রাণীটি মরণ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। নিজেকে বাঁচানোর সর্বোত্তম প্রয়াস করেও সে যখন ব্যর্থ হলো, তখন মুখ দিয়ে আওয়াজ বের করে নিজের মালিককে ডাকার পূর্বেই মধু তার প্রাণ কেড়ে নিল। এটা কি দেখলাম? বৌমা, কি করছে? বৌমা কি করছে? এ তো মানুষ নয়, মানুষরূপী পিশাচ। কাল সকালেই সবটা সবাইকে জানাতে হবে। লতিকা এগোতে যাবে এমন সময় মধু পেছন থেকে ডাকতেই চমকে উঠেই দেখলো মধু তার দিকে এগিয়ে আসছে। মধুর হাতে মুখে লেগে কাঁচা রক্ত। এ কি মা, এত রাত্রে আপনি গোয়ালে কি করছেন? আমি কি করছি? আপনি নিশ্চয়ই সবটা দেখেছেন, তাই না? আমি 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 কাউকে কিছু বলবো না। তুমি আমাকে মেরো না। তা তো হয় না মা, আপনাকে যে মরতেই হবে। কথাটা শেষ করে মধু নিজের ধারালো নখগুলো লতিকার গলা বরাবর ঢুকিয়ে দিতেই গল গল করে বেরিয়ে এলো রক্ত। আর সেই রক্ত জিভ দিয়ে চেটে খেতে লাগলো মধু। তারপর একে একে শরীরের মাংস, অস্থি, মজ্জা সমস্ত কিছু নিমেষের মধ্যে সাবার করে এক তৃপ্তির হাসি হেসে মনে মনে বলল,
কি স্বাদ! পশুর মাংসের চেয়েও তো মানুষের মাংসের রক্তের স্বাদ আরো ঢের বেশি। এই বুড়ি আমার সব সত্যি জেনে গিয়েছিল, তাই তাকে যে মরতেই হতো, আর যেই আমার পথে আসবে তাকেই আমি শেষ করে দেব। পরের দিন সকালে বংশী সমস্ত বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও তার মাকে কোথাও পেল না। এভাবে কেটে গেল আরো একটা মাস। এই এক মাসে গ্রাম থেকে উধাও হয়ে গেল 4-4টে মানুষ। একদিন বাড়ির দাওয়ায় বসে নিজের মনেই বিড়বিড় করছিল বংশী। মা, কোথায় গেলে তুমি আমাকে ছেড়ে? হ্যাঁ, কোথায় গেলে? জানো তো, আমার মনে হচ্ছে রাতের আঁধারে হায়না বা নেকড়ে জাতীয় কোনো পশু মানুষ টেনে নিয়ে যাচ্ছে কিনা কে জানে। প্রথমে মা, তারপর আরো 4-4টি মানুষ এইভাবে উধাও হয়ে গেল। আমার না খুব ভয় করছে। সেটাই তো আমিও ভাবছি, যে এইভাবে গ্রাম থেকে 4-4টে জলজান্ত মানুষ উধাও হয়ে যেতে পারে না। এ কোনো পিশাচেরই কাজ। কয়েকদিন এসব বন্ধ রাখতে হবে। আমি চাই না তুমি আমার সব সত্যি জেনে যাও, আর তোমার মায়ের মতো তোমারও একই পরিণতি হোক। ওই দিন রাতে নিজের মনে জাগ্রত হওয়া রক্ত মাংস ভক্ষণের লালসা সামলাতে না পেরে মধু গোয়ালে গিয়ে একটা গরুর গলা কামড়ে ধরতেই মানুষ আর নিরীহ পশু খেকো সেই পিশাচ আর কেউ নয়, সেটা তুমি। পেছন থেকে বংশীর গলা শুনে সে চমকে উঠল। তুমি আমায় ভুল বুঝছো। এতদিনে আমি তোমায় একদম ঠিক বুঝেছি। তুমি কোনো মানুষ নও, তুমি একজন মানুষ রূপী পিশাচ। ঠিক ধরেছিস, আমি মানুষ নই। এতদিন গরু, ছাগল, কুকুর এসব খেয়ে পেটের জ্বালা মিটিয়েছি। তারপর মাকে খাওয়ার মাধ্যমে শুরু করেছি মানুষ খাওয়া। শুনলি, তোকে আমি ছাড়বো না। তুই আমার মাকে খেয়েছিস। তোকে যদি আগে চিনতে পারতাম, তোকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি। আর তুই আমার কিচ্ছু করতে পারবি না। ওদের খেয়েছি, এবার তোর পালা। দুটি ভিক্ষে দাও, ভিক্ষে দাও। কতদিন হয়ে গেল খাবার খাইনি, দুটি ভিক্ষে দাও। ভগবান তোমাদের মঙ্গল করবে। হ্যাঁ গো, বাইরে একটা ভিখিরি এসেছে, ওকে দুটি ভিক্ষে দিয়ে এসো। আমার যেদিকে মেলা কাজ পড়ে আছে। হ্যাঁ, ঠিক আছে। ভজনের মাথার পেছনে একটা ক্ষতচিহ্ন দেখা মাত্রই রমাপ্রসাদের মনে পড়ে গেল 18 বছর আগে জঙ্গলের সেই রাতে দেখা লোকটার কথা। একটু দাঁড়াও, তোমাকে কোথায় যেন একটা দেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না। যদি কিছু মনে না করো, একটা কথা জিজ্ঞাসা করতে পারি কি? করো না বাবু। তোমার মাথার পিছনে চোটটা কি করে লাগলো? দেখে তো মনে হচ্ছে অনেক বছরের পুরনো। ও, ওই চোটটা, ওটা জঙ্গলে একজন আমার মাথার পেছনে মেরেছিল, আর আমি। থামো। তার মানে তুমি সেই যে নিজের মেয়েকে ওই দিন জঙ্গলে পুড়িয়ে মারতে যাচ্ছিলে? কিন্তু তুমি কি করে জানলে? সেদিন আমি তোমার মেয়েকে তোমার হাত থেকে বাঁচিয়ে আমার সাথে করে নিয়ে এসেছিলাম। তার মানে সে এখনো বেঁচে? ঈশ্বর, তুমি ওকে বাঁচিয়ে কি বড় ভুল করেছো তুমি নিজেও জানো না। সাধারণ মেয়ে নয়, ও একজন পিশাচ। কিন্তু একজন মানুষ কিভাবে? সব হতে পারে, সব। আমার বউটা কালো জাদু করতো, তখন মেয়েটা ছিল পেটে। তন্ত্রক্রিয়ায় কোনো একটা ভুল হয়ে যাওয়ার জন্য আমার স্ত্রী মারা যায়, আর সাথে সাথে তার পেট ফেটে বেরিয়ে আসে আমাদের সন্তান। তারপর আমার সন্তানকে দেখা মাত্রই এক তান্ত্রিক বলে ও মানুষ নয়, পিশাচ রূপে এই পৃথিবীতে জন্ম নিয়েছে।
ও যেখানে থাকবে সেই স্থান শ্মশান হয়ে যাবে। কিন্তু কিন্তু ও এখন কোথায়? অবশ্য তুমি ঠিক কথাই বলেছ। আমি দেখেছি মধুকে কুকুর খেতে। ও আমাদের এখানে আসার পর থেকেই আমাদের গ্রামে একের পর এক গবাদি পশু উধাও হয়ে যেতে থাকে, কিন্তু কিন্তু ওর তো বিয়ে হয়ে গেছে। পাশের গ্রামেই ওর শ্বশুর বাড়ি। কার সাথে বিয়ে হয়েছে? ওই তো এই পাশের গ্রামের বংশীদাস, সে একজন রাখাল। হে ভগবান, ওই মেয়ে এতদিনে ওই গ্রামকে শ্মশান করে দিয়েছে। আমাকে এখনই ওখানে নিয়ে চলো। বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা, বাবা আমাকে বাঁচাও, বাঁচাও, ওরা আমাকে মারতে এসেছে বাবা, বাবা। আজকে আমাদের একদম আটকাতে আসবেন না বণিক মশাই। আপনার মেয়ে একজন মানুষ খেকো ডাইনি, সে কথা আপনি নিশ্চয়ই জানতেন। এই ডাইনিকে আজ মেরেই ফেলবো আমরা। ও আমাদের গ্রামে অনেককে খেয়েছে, আজও শেষ দিন। ঠিক বলেছিস, এই মানুষরূপী ডাইনিকে জ্যান্ত পুড়িয়ে দে। ও নিজের স্বামী আর শাশুড়িকে খেয়েছে, গ্রামের কত নিরীহ লোকের প্রাণ নিয়েছে। ও বেঁচে থাকলে গ্রামের আরো লোক মরবে। ছি ছি ছি, এত খিদে তোর? সবাইকেই তো খেয়েছিস, এবারে আমাকে আর তোর মাকেও খা। আজ আমাকে আটকিও না। যে কাজটা সেদিন তুমি আমায় করতে দাওনি, সেই কাজটা আজকে আমাকে করতে দাও। সেদিন তুমি যদি আমাকে না আটকাতে, আজ এতগুলো মানুষের প্রাণ যেত না। কে তুই? এত বড় বড় কথা বলছিস যে? আমি তোর বাপ। জ্বলে গেল, জ্বলে গেল। তোকে তোর পাপের শাস্তি পেতেই হতো, এটাই তোর প্রাপ্য। ভাবিস না আমি হেরে গেছি। আমি আবার ফিরে আসবো, আমি আসবোই প্রতিশোধ নিতে।